সাইফুল হক, আমি আপনার কাছে জানতে চাই যে এই ঘটনার পরে আমরা দেখলাম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু এটি কথা বলেছেন, তারা আশঙ্কা করছে ভারত হামলা করতে পারে পাকিস্তানের উপরে। আপনার কি মনে হয় যে ক্ষেত্রে কদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের প্রস্তুতি থাকা উচিত, আপনি কি কোনো ঝুঁকি দেখেন নাকি আসলে আমাদের চিন্তার কিছুই নাই? প্রথমত যে ঘটনা যেটা সংঘটিত হয়েছে তাকে তো আমাদের সরকার পাহেলগামের এই সন্ত্রাসী হামলায় যেখানে পর্যটকরা নির্মমভাবে যারা মারা গেছেন, সরকার তাকে নিন্দা জানিয়েছে। আমরাও দলগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে আমরাও এটাকে নিন্দা করেছে এবং বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল সমাজের নানা অংশ থেকে সেটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করেছি। তো এই ঘটনা ধরে এখন যে উত্তেজনা তৈরি হয়েছে, তো এটা খুব অস্বাভাবিক না। এবং এটাকে কেন্দ্র করে এখন যেটা বললেন যে গতকালকে তো আমরা দেখছিলাম যে ডেলি স্টার মনে রিপোর্ট করছিল 24 ঘন্টা থেকে পরবর্তী 36 ঘন্টার মধ্যে একটা যুদ্ধ একটা শুরু করার একটা যখন ইন্ডিয়ান মিলিটারিকে নরেন্দ্র মোদী সরকার যখন তিনি এক ধরনের ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন, তখন আশঙ্কা হচ্ছিল যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তো একটা সংঘাত, একটা সর্বাত্মক যুদ্ধের দিকে এটা যেতে পারে। আমার প্রথম মনে হয় যে এরকম একটা সর্বাত্মক যুদ্ধের দিকে যাচ্ছে। আমি আজকে রাত্রে আপনার এই 10:10 আমি এখনও একটা সর্বাত্মক যুদ্ধের কথা এখনও ঠিক চিন্তা করছি না, কিন্তু যুদ্ধ পরিস্থিতিটা কন্টিনিউ করবে। ইতিমধ্যে আপনি জানেন যে সীমান্তবর্তী অঞ্চলে আর সেখানে বিচ্ছিন্নভাবে সেখানে গুলি বিনিময় হচ্ছে, আর সেখানে একটা যুদ্ধ উন্মাদনা, যুদ্ধ তৎপরতা সেটা চলছে। আপনাকে একটা খুব মজার কথা বলি, সেটা হচ্ছে যে বার্টল্ড ব্রেক্টের নাম শুনেছেন, জার্মান বিখ্যাত নাট্যকার। তিনি 30 দশকে রাজনীতিকদের সম্পর্কে অসাধারণ কথা বলেছিলেন, তাদের সঠতা, প্রবঞ্চনা এবং প্রতারণা সম্পর্কে। জার্মানিতে ফ্যাসিজম যখন কেবল জমিন তৈরি করছে, দানা বাঁধছে, তো বলছিলেন রাজনীতিকরা যখন শান্তির কথা বলে তো বুঝতে হবে ইতিমধ্যেই যুদ্ধ প্রস্তুতি শুরু হয়েছে। রাজনীতিকরা যখন যুদ্ধকে অভিশপ্ত করে তখন বুঝতে হবে যুদ্ধ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মানে রাজনীতিকরা যে কথাটা বলেন, মানে এটা বলছিলেন ইউরোপে তখনকার কনটেক্সটে, মানে এর মধ্যে রাজনীতি আছে, রাজনৈতিক অর্থনীতি আছে, এর মধ্যে সামরিক অর্থনীতি আছে। এবং এই যুদ্ধ যখন কোনো দেশ করে প্রধানত বিবেচনা করে তার নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ, এটা হচ্ছে প্রধান বিবেচনা। নরেন্দ্র মোদী যদি এই যুদ্ধ তিনি যদি আগে যদি হামলা করতে চান, তার প্রধান বিবেচনার জায়গা হবে আগামী যে ওখানে বিভিন্ন রাজ্যে যে নির্বাচনগুলো আছে বা ভবিষ্যতে ভারতের পার্লামেন্টে যে লোকসভা নির্বাচন হবে, তাকে কেন্দ্র করে একটা, তারা তো গত 9 মাস কাজ করেছে একটা বাংলাদেশ বিরোধী তৎপরতার মধ্য দিয়ে, আমাদের অভ্যুত্থানের বিরুদ্ধে, আমাদের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, আমাদের যে আপরাইজিং হয়েছে তার বিরুদ্ধে তাদের যে একটা বিদ্বেষ, ঘৃণা, সেটা অব্যাহত ছিল। এখন এই পহেলগামের জন্য যেটা বললেন আমার ভাই, সেটা কিছুটা কমেছে মানে খবরগুলো কম আসছে। এখন পাকিস্তান যদি বোঝে যে এই যুদ্ধটা যদি নরেন্দ্র মোদী ইন্টারনাল পলিটিক্সে বিজেপিকে যদি আরও বাড়তে যদি এজ দেয়, তাহলে কিন্তু যুদ্ধটা কিন্তু তারা কিন্তু তৈরি করবে। সামরিক কৌশলদের সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ওখানকার অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে, ওখানকার মিলিটারি কমপ্লেক্স যারা নিয়ন্ত্রণ করে, তাদের সাথে বোঝাপড়া করে পাকিস্তান একইভাবে। আজকে আপনি খেয়াল করুন, অরুন্ধতী রয়ের একটা বক্তব্য দেখছিলাম যে এটার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই, ভারতের সাধারণ মানুষ অথবা পাকিস্তানের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নাই, তারা তো শান্তি চান। অন্যায় হয়েছে, সুতরাং যারা প্রকৃত খুনি, যুদ্ধগুলো তো আমরা বিভিন্ন সময় হতে দেখেছি শাসকদের নানা রকম এজেন্ডা বাস্তবায়নের জন্য। শাসকদের রাজনৈতিক এজেন্ডা, সামরিক এজেন্ডা, অর্থনৈতিক এজেন্ডা, নিজ দেশে তাদের যে রাজনৈতিক সমীকরণ, এগুলো জায়গা থেকে। সুতরাং এটা এখনো পর্যন্ত কিন্তু উত্তেজনাটা কন্টিনিউ করবে। সর্বাত্মক যুদ্ধে যাবে কিনা সেটা বোঝার জন্য হয়তো দেখতে হবে। আর আমি মনে করি আমাদের দিক থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কোনোভাবে এই যুদ্ধ উন্মাদনার অংশ হতে পারে না। এবং আমাদের যিনি বিডিআর যিনি প্রাক্তন যিনি দায়িত্বে ছিলেন, ঠিক এরকম একটি তিনি যে সময় বক্তব্যটা দিয়েছেন, তিনি খুবই দায়িত্বহীন তিনি বক্তব্য দিয়েছেন, তিনি একটা উস্কানি তিনি তৈরি করেছেন। এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তিনি একটা বিশেষ কমিশনের তিনি দায়িত্বে ছিলেন এবং এটা বাংলাদেশের জনগণের জন্য একটা তৈরি হয়েছে। কারণ আমরা এভাবে বিবেচনা করি না। আমরা কারণ পাশের ঘরে যদি আগুন লাগে তাহলে আমার ঘরটা কিন্তু নিরাপদ থাকে না।
হ্যাঁ, যেটা আমি আগে ভারতকে বলতাম যে বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে তাহলে আপনাদের নিরাপত্তা 100% নিশ্চিত হবে, এটা কিন্তু বলা যায় না। কারণ আগুনটা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় এটা ছড়িয়ে পড়তে পারে। সুতরাং আমরা শান্তি চাই, আমরা অপরাধের বিচার চাই, খুনের বিচার চাই, যুদ্ধ উন্মাদনার আমরা অবসান চাই। আর কাশ্মীর তো বহু পুরনো এজেন্ডা, আপনি জানেন কাশ্মীরে ভারতের সংবিধানে 370 অনুচ্ছেদের কাশ্মীরের যে বিশেষ অধিকার ছিল সেটা ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের আগের টার্মে তারা সেই অধিকারকে তারা বাতিল করেছেন। ফলে কাশ্মীর এমনিতে একটা সামরিকীকরণের মধ্যে আছে। ভারতের 7 রাজ্য যেভাবে একটা গোটা পুরোপুরি একটা সামরিকীকরণ আছে, কাশ্মীরও প্রায় এরকম। এতে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, নারীরা, শিশুরা, সাধারণ মানুষ তাতে ভোগে। মানুষের খাদ্য নিরাপত্তা থেকে তোর জীবন জীবিকা গুরুতর হুমকির মধ্যে পড়ে। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি শান্তিতে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো তিনি হঠাৎ করে, বা তিনি তো বরঞ্চ তিনি শান্তির কথা বলেছেন, তিনি আবার কেন এখানে যুদ্ধ প্রস্তুতির কথা বললেন সেটা আমি ইতিমধ্যে বলেছি কালকে একটা বক্তৃতায়। এটা কিন্তু সরকার কিন্তু ব্যাখ্যা দেয়নি। আমাদের শত্রুকে কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, আমাদের যুদ্ধ প্রস্তুতি কেন, আমরা সতর্ক থাকব, সাবধান থাকব। আর নিশ্চয়ই আমরা যে কোনো ধরনের উস্কানির বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের জনগণ, ভারত পাকিস্তানের উত্তেজনার কারণেই হয়তো তিনি না, কিন্তু সে উত্তেজনা তো নিশ্চয়ই আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। কিন্তু যখন আপনি বলেন যে এটা যুদ্ধ প্রস্তুতি, তখন তো আমার মধ্যে নাগরিক হিসেবে একদম আতঙ্কের জায়গা তৈরি হয়। তাহলে আমার কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি, কে আমাকে আক্রমণ করতে যাচ্ছে, তাই না? তো এগুলো আমি মনে করি বক্তব্যটা অনেক যত্ন সতর্কতার সাথে যারা দায়িত্বশীল থাকে তাদের দিক থেকে অনেক দায়িত্বশীল আচরণ করা দরকার। আমরা চাইবো যে উত্তেজনাটা কমবে এবং আমরা আমাদের যে প্রধান যে রাজনৈতিক এজেন্ডা, অভ্যুত্থানের পরে আমরা একটা বিচারের দাবিতে বিচারটা চলছে অপরাধের, আমরা সংস্কারের এজেন্ডা নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি। এবং এর মধ্য দিয়ে আমাদের 16 বছর ধরে মানুষ যে নির্বাচন অপেক্ষা করছে, নিশ্চয়ই আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের জন্যই কিন্তু আমাদের মানুষ কিন্তু অপেক্ষা করছে।